ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার করেছে, হারিয়েছে, অথচ বিএনপির পক্ষ থেকে বা অনেকেই বলেন যে অন্তর্বর্তী সরকার ছিল এনসিপির সরকার, অন্তর্বর্তী সরকার ছিল জামায়াতের সরকার। তারা আসলে যা কিছু সিদ্ধান্ত নিত এদের মাধ্যমেই নিত। তারা আসলে হারালো মানে জামাতকে ষড়যন্ত্র করে। আরও যদি স্পেসিফিক বলি, এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অনেকেই বলেন যে একেবারে চরম মাত্রায় ছিল। সেখানে আপনারা যারা হেরেছেন, আপনারাও কি মনে করেন যে আপনারা ভোটে হেরেছেন নাকি ষড়যন্ত্রে হেরেছেন? আসলে দেখেন, এই আলাপটা এখন বেশ পুরাতন, মানে এই আলাপ আলোচনা করে এখন সময় ক্ষেপণ ছাড়া আসলে আর কোনো কিছুর সুযোগ নেই। আমার মনে হয় যে বাংলাদেশে কারেন্ট সিচুয়েশনে যে পলিটিক্যাল ক্রাইসিসগুলো যাচ্ছে বা কি সম্ভাবনা, আমার মনে হয় এই আলোচনাটা হলে বেটার হয়। অবশ্যই ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং এগুলো হয়েছে, আমিও অনেক আলোচনা করেছি। এবং ব্যাপারটা দেখেন, যদি মোটা দাগে বলি, মানে একটা ন্যারেটিভ তো এরকম করে দেয়াই যায় যে এনসিপির সরকার ছিল, তারপরে জামাতের সরকার ছিল, তাহলে বিএনপি সরকার ছিল না। আমি তো জানি যে সকল রাজনৈতিক মতের বাইরে যারা, সকলকে ইনক্লুড করে এই সরকারটাকে আনা হয়েছে এবং সবার একটা পার্টিসিপেশন ছিল। এবং আমি যদি উল্লেখ করতে চাই যে যখন ডক্টর ইউনূস, যিনি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি যখন আলাদা করে লন্ডনের বৈঠকে গেলেন, তো সেটা কোনো ষড়যন্ত্র তত্ত্বের অংশ না। মানে আলাদা করে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আমি কোনো ক্রাইটেরিয়া এখানে দেখছি না। মানে এটা কোনো রাষ্ট্রীয় সফর তো হতে পারে না। সেখানে আমি দেখেছি যে যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, মানে এখন পররাষ্ট্রমন্ত্রী, তখনকার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, সে ওই আলোচনা বা আয়োজনটা করে দিয়েছিল। এবং তার ইলেকশনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেখেই হয়তো মানে আউট অফ নোয়ার তো তাকে বিএনপিতে আসলে পজিট করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। কারণ আমি জানি যে তার কোনো বিএনপি ব্যাকগ্রাউন্ড নেই। হাবিব ভাইরা যেরকম দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত, আমি এরকম, আমি বয়সে অনেক তরুণ। হাবিব ভাই বলতে পারবেন যে খলিল সাহেব কোনো সময় ছাত্র দল এরকম বিএনপির কোন রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা। এবং তার বিরুদ্ধে তো আসলে বিএনপির অনেক অভিযোগ ছিল। আপনারা অনেক নিউজও করেছেন। আমরা সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেককে ওপেনলি দেখেছি তার বিরুদ্ধে কথাবার্তা বলতে। তো হঠাৎ করে কি এমন করলেন, মানে কি এমন উপকার বিএনপি কে করলেন? আবার বিএনপি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর মতো কি ক্যালিবারওয়ালা লোক নাই? সেটাও তো না, অনেক অনেক যোগ্য মানুষজনই তো আছে। নিশ্চয়ই তাদেরকে সেরকম সুবিধা দিয়েছে ইলেকশনে, কারণ তার কন্ট্রোলে মানে পুলিশ বাহিনী বা নিরাপত্তা রিলেটেড যেই সেক্টরগুলো ছিল, একটা বড় সেক্টর তিনি কন্ট্রোল করতে পারছিলেন। তো একটা নির্বাচনকে অনুষ্ঠিত করতে গেলে আপনি জানেন প্রশাসন, তারপরে এই পুলিশ, সবকিছু মিলেই কিন্তু ফাংশন করে। আর শুধুমাত্র ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেই যে একটা মানে পার্টিসিপেট যে করছে সে জিতে যাচ্ছে তা কিন্তু না। আপনার লাস্ট পর্যন্ত ফলাফলটা কাউন্টিং থেকে শুরু করে এই পুরো আয়োজনে যারা যারা পার্ট থাকে তাদের একটা মেকানিজম থাকে। এরকমও হয়, ধরেন আপনি 40% আপনার ভোটের জায়গাটা আছে, 60% আরেকজন ভোট পেয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিজমের জায়গাটা এতটাই স্ট্রং, আপনি চাইলে 40% কেও জিতাই ফেলতে পারবেন। যেটা মোটামুটি আওয়ামী লীগ একদম হাতে কলমে সবাইকে শিখিয়ে দিয়ে গেছে। তারা আরো ন্যাক্কারজনক ভাবে, আরো মানে লজ্জা ছাড়াই কাজগুলো করতো। তো সেটার একটা পার্ট হিসেবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যারা গুরুত্বপূর্ণ রোলে ছিলেন তারা কিছুটা তো বিএনপির পক্ষে ফেভার করেছে। সব আসনে যেরকম হয়েছে তা না, কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে, বিএনপিকে সরকার আনার ক্ষেত্রে, মেজরিটি 2/3 মেজরিটি পাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় ভূমিকা ছিল। এবং তার আয়োজনের পুরস্কার হিসেবে আমরা দেখেছি যে বর্তমানে যিনি আইনমন্ত্রী, মানে আপনারা বলতেই পারেন যে ইন্টারিম গভর্নমেন্ট তো সব আপনাদের, তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে সেই ইন্টারিম গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কিছু কিছু লোক আইনমন্ত্রী হচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, তারপর আরো অনেকগুলো সেক্টরে কিন্তু রয়ে গেছেন। তো কাদের সাথে কতটুকু সম্পর্ক, এইটুকু বললেই তো আসলে হয়ে যায়। আমিও স্বীকার করি যে আসলে এই সময় এসে 4 মাসের বেশি পার হয়ে গেল, এখন আবার সেই নির্বাচনের ষড়যন্ত্র কারা জড়িত ছিল সেটা বলা সময় ক্ষেপণ হয়তো। কিন্তু বরং আমি এক্সপেক্ট করি যে আমাদের যিনি বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাহেব, আমি অনেক সম্মান করি, ওনার থেকে আমি আরো পজিটিভ পলিটিক্স এক্সপেক্ট করছি। মানে এত সৌহার্দ্য, এত সম্প্রীতি আসলে আমরা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অ্যাকচুয়ালি বিরোধী দলের ভূমিকাটা রাখতে হবে। বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, গণভোটের গণরায়ের জন্য স্ট্রংলি একটা মাঠের কর্মসূচি বলি, সংসদে সেভাবে পারফর্ম করা। বাজেট নিয়ে আমি দেখেছি সংসদে সেরকম গুরুত্বপূর্ণ কিছু আসেনি, আরো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আসা উচিত ছিল। বাংলাদেশের
সকল শ্রেণীর বাজেটে যে ইনক্লুশন বা ইনক্লুড করার যে জায়গাটা, সেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে নিশ্চিত হয়নি। তরুণদের জন্য বাজেট ভাবনায় আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু আসেনি। তো সেগুলো নিয়ে সমালোচনা, আলোচনা এবং আলটিমেটলি সেই জায়গাটায় পজিটিভ কিছু পলিসি এবং সেটা এক্সিকিউট লেভেলে নিয়ে যাওয়া, এই জায়গাটা আমি মনে করি বিরোধী দলের জায়গাটায় কাজ। সেখানে সংসদে আমি বাংলাদেশ জামাত ইসলামের 68 জন এমপি আছেন যতটুকু আমি জানি। তো তাদের ক্ষেত্রে পারফরমেন্স খুবই মানে বিলো এভারেজ। তো সেখানে আমার মনে কাজ করা উচিত, এনসিপির জায়গা থেকে আরো স্ট্রং ভূমিকা পালন করা উচিত।